নমস্কার, আমি অঙ্কনা বেতাল, আলিয়া বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হলো সৈয়দ আলাওল ও তাঁর পদ্মাবতী কাব্য। পদ্মাবতী কাব্য সম্পর্কে প্রথমেই যে কথাটা জিজ্ঞাসা আসে যে পদ্মাবতী কেমন কাব্য, কোন সময়ে লেখা হয় এবং কোন অঞ্চলে লেখা হয়, এই প্রশ্নগুলোর উত্তর আমরা শেষ দিক থেকে খোঁজা শুরু করব। প্রথমেই আমরা বলবো পদ্মাবতী কাব্যের ভৌগোলিক প্রেক্ষাপট বিষয়ে। পদ্মাবতী বা যে কোনো কাব্যই তার দু ধরনের স্থানিক পটভূমি হতে পারে। এক হচ্ছে কাহিনীর অন্তর্গত যে বিষয়বস্তু সেটার একটি স্থানিক পটভূমি থাকে, যেমন পদ্মাবতী কাব্যের ক্ষেত্রে এই স্থানিক পটভূমি হচ্ছে রাজপুতানার, চিতোর এবং দিল্লি প্রভৃতি অঞ্চল। এবং কবির অঞ্চলগত যে দ্বিতীয় পটভূমি সেটি হলো আরাকান রাজ্য। আরাকান রাজ্য কোথায়? বর্তমান মায়ানমার বা ব্রহ্মদেশের বঙ্গোপসাগরের গা ঘেঁষে বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত আরাকান রাজ্য। একটি ম্যাপ দেখানো হচ্ছে, এখানে ভারত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্র বাণিজ্য সপ্তদশ শতাব্দীতে যেমন ছিল সেই প্রেক্ষিতে আরাকান রাজ্যের অবস্থান দেখানো হয়েছে। আরাকান অঞ্চলের প্রাচীন নাম ছিল রক্ষতুঙ্গ। রক্ষতুঙ্গ থেকে রোসাং শব্দটি এসেছে। আইনি আকবরী, বাহারিস্তান ঘয়বী, লামা তারানাথের ইতিহাস বা বার্মার ইতিহাসকার ফেয়ারের লেখা ইতিহাস গ্রন্থে এই অঞ্চলের ভিন্ন ভিন্ন নাম লক্ষ্য করা যায়। কখনো বলা হয়েছে এই অঞ্চলকে খং, কখনো আখরং, কখনো রৈখং, কখনো রখন। এই অঞ্চলে আমরা একটা বিশেষত্ব লক্ষ্য করি যে মায়ানমারের মূল ভূখণ্ডের সঙ্গে এই অঞ্চলের একটা ভৌগোলিক দূরত্ব এবং প্রকৃতিগত বিচ্ছিন্নতা ছিল, মাঝখানে একটি দীর্ঘ পর্বত শ্রেণী। তার ফলে আরাকান রাজ্য দীর্ঘকাল তার স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে সমর্থ হয়েছিল। এবং চট্টগ্রাম এই অংশটি বর্তমানের বাংলাদেশের অন্তর্ভুক্ত। চট্টগ্রামও কিন্তু মোটামুটি খ্রিস্টীয় দশম শতাব্দী থেকে 1666 খ্রিস্টাব্দ পর্যন্ত আরাকান সাম্রাজ্যের অংশ ছিল। আমরা একটি ম্যাপে দেখাচ্ছি যে সপ্তদশ শতাব্দীতে আরাকান সাম্রাজ্যের এলাকা কতখানি বিস্তৃত ছিল। সমুদ্র সান্নিধ্য এই অঞ্চলকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ষোড়শ সপ্তদশ শতাব্দীতে রোসাং শহরে পর্তুগিজ, ওলন্দাজ, ব্রিটিশ, ফরাসি, ইউরোপীয় বিভিন্ন জাতি এবং ভারতের অন্যান্য প্রদেশের মানুষ যেমন কাশ্মীরি, মুলতানি এবং মধ্যপ্রাচ্যের মানুষ, আরবি, মিশরীয়, তুর্কি এবং আফ্রিকান বিভিন্ন ধরনের মানুষের বাণিজ্য সূত্রে এখানে গতায়াত ছিল। এবং ষোড়শ সপ্তদশ শতাব্দীর বঙ্গোপসাগরে ইউরোপীয় পর্তুগিজ জলদস্যু বা হারমানদের অবাধ আনাগোনা ছিল। তারা এই অঞ্চলে দাসদের হরণ করে ইউরোপে দাস ব্যবসায়ের কাজে লিপ্ত ছিল। পদ্মাবতী কাব্য কোন প্রেক্ষাপটে রচিত হয়? এই কাব্যটি লেখা হয়েছে সপ্তদশ শতাব্দীতে। আরাকান অঞ্চলের ভূগোলের পাশাপাশি একটি নিজস্ব ইতিহাসও আছে। আরাকানবাসীরা তারা সম্পূর্ণ বর্মী নন, তারা জাতিসত্তায় মগ বা মগ এবং ধর্মে বৌদ্ধ। এই অঞ্চলে আমরা লক্ষ্য করেছি এক ধরনের সাংস্কৃতিক সংমিশ্রণ ঘটেছে। মোটামুটি খ্রিস্টীয় চতুর্থ শতক থেকে এই অঞ্চলের রাজনৈতিক ইতিহাস শুরু হয়েছে। পদ্মাবতীর জন্য আমাদের লাগবে প্রাসঙ্গিক একটি রাজবংশের ইতিহাস, যা মোটামুটি 1429 খ্রিস্টাব্দ থেকে 1785 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। এই রাজবংশের রাজধানীর নাম ছিল ম্রোহং। 1433 খ্রিস্টাব্দ থেকে ম্রোহংয়ে রাজধানী স্থাপিত হয়। এই ম্রোহং শব্দ থেকেই রোয়াং বা রোসাং শব্দটি আসে। প্রকৃতপক্ষে রাজধানী শহরের নাম ছিল রোসাং, সেখান থেকে গোটা দেশের নাম হয় রোসাং। এই রোসাং রাজবংশের রাজকাহিনীও পদ্মাবতী জানার জন্য একটু বুঝতে হবে।
এই রাজবংশের প্রথম রাজা নরমেখলা তিনি গৌড়ের সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের কাছে আশ্রয় গ্রহণ করেন বর্মারাজের তাড়া খেয়ে পঞ্চদশ শতাব্দীর শুরুর দিকে। এই সময় থেকেই বাঙালিদের সঙ্গে আরাকানি মগ রাজাদের একটা যোগাযোগ স্থাপিত হয়। পরে এই রাজারা প্রত্যেকেই গৌড়ের সাথে সুসম্পর্ক রেখে চলতেন একটা সময় পর্যন্ত, এবং অনেকেই একটি করে ইসলামী নাম গ্রহণ করতেন। এদের মধ্যে একজন বস্পো বা কলিমা শাহ পর্তুগিজদের সাহায্যে চট্টগ্রাম শহর দখল করেন। ফলে চট্টগ্রাম শহরের মতো একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্দরও সেই সময় আরাকান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এবং এই রাজবংশের আরেকজন রাজা মেং রাজদিগ্গি পর্তুগিজদের হাত থেকে বাংলাদেশ অঞ্চলের যে দ্বীপভূমি সন্দ্বীপ সেটি উদ্ধার করেন। রাজা থিরিথুধম্মা বা শ্রী সুধর্মার মন্ত্রী আশরাফ খানের পৃষ্ঠপোষকতায় আরাকান অঞ্চলের আরেকজন খুব গুরুত্বপূর্ণ কবি দৌলত কাজী লোরচন্দ্রানী বা সতীময়না কাব্য রচনা করেন 1635 থেকে 1638 মধ্যবর্তী একটি সময়ে। পরবর্তীকালে এই রাজবংশকে উৎখাত করে রাজবংশের ধারাকেই প্রবাহিত করেন মন্ত্রী নরপ্পদিগ্গি বা নৃপগিরি। তার সময় থেকে শুরু হয় যে রাজবংশ, সেই আমলে 3 পুরুষ ধরে মাগন ঠাকুর বলে একজন অমাত্যের অত্যন্ত ক্ষমতা ছিল। অমাত্য মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় সৈয়দ আলাউল পদ্মাবতী রচনা করেন আনুমানিক 1645 থেকে 1652 খ্রিস্টাব্দের মধ্যে, এবং মাগন ঠাকুর 1658 খ্রিস্টাব্দে মারা যান। তারপর সৈয়দ আলাউল বিভিন্ন অন্যান্য ব্যক্তিদের পৃষ্ঠপোষকতায় তাঁর অপরাপর কাব্যগুলি রচনা করেন। এবারে আমরা আসছি প্রথম প্রশ্ন, পদ্মাবতী কোন ধরনের কাব্য সেটি আলোচনা করায়। পদ্মাবতীকে বলা হচ্ছে প্রণয়োপাখ্যান। প্রণয়োপাখ্যান কি? মধ্যযুগের ধর্মাশ্রিত কাব্যধারায় সুফি ধর্মকে অবলম্বন করে মর্তমানব মানবীর প্রণয় সংরাগের উত্থান পতনময় কাহিনী প্রণয়োপাখ্যান নামে খ্যাত। এর মুখ্য রসপরিণতিতে থাকে শৃঙ্গার রস এবং বীর রস। সহজভাবে প্রেম এবং যুদ্ধ এই ধরনের কাহিনীর প্রধান উপাদান। এগুলির মধ্যে এক ধরনের অসাম্প্রদায়িক ধর্মীয় আদর্শ লক্ষ্য করা গিয়েছে। আরেকটা কথা প্রণয়োপাখ্যান সম্পর্কে মনে রাখতে হবে, প্রণয়োপাখ্যান সংস্কৃত ঐতিহ্যের উত্তরাধিকারী নয়। এই ধরনের কাহিনীর উৎসভূমি আরব ইরানের লৌকিক বা ছদ্ম ঐতিহাসিক কাহিনী, কিন্তু সরাসরি এগুলি বাংলা সাহিত্যে অনুবাদের মাধ্যমে প্রবেশ করেনি। অধিকাংশই উত্তর ভারতীয় হিন্দি বা হিন্দির বিভিন্ন উপভাষায় রচিত কাহিনীর অনুবাদের মাধ্যমে বাংলায় এসেছে। অর্থাৎ প্রণয়োপাখ্যান সহজ কথায় এক ধরনের অসংস্কৃত মূল অনুবাদ সাহিত্য। প্রণয়োপাখ্যান সম্পর্কে বিভিন্ন সাহিত্যের ইতিহাসের বইতে রোম্যান্টিক প্রণয়োপাখ্যান শব্দটি লেখা থাকে, কিন্তু রোম্যান্টিক প্রণয়োপাখ্যান এই নামটি যথাযথ নয়। যে অর্থে রোম্যান্টিক শব্দটি সাহিত্যের ইতিহাসে প্রচলিত হয়, সেই অর্থে এটিকে আধুনিক যুগযন্ত্রণা সম্ভূত রোম্যান্টিসিজম বলা যাবে না, বলা উচিত রোম্যান্স ধর্মী সাহিত্য। পদ্মাবতী বাংলা সাহিত্যের ইতিহাসে কোনো বিচ্ছিন্ন দৃষ্টান্ত নয়। বাংলা প্রণয়োপাখ্যান একটি বিশিষ্ট কাব্যধারা। পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী অবধি প্রণয়োপাখ্যানের একটি দীর্ঘ ইতিহাস আছে। ইউসুফ জুলেখা, লায়লি মজনু, মধুমালতী, বিদ্যাসুন্দর, সতীময়না লোরচন্দ্রানী, পদ্মাবতী, চন্দ্রাবতী, হুলে বকাওলি, মৃগাবতী ইত্যাদি প্রচুর বাংলা প্রণয়োপাখ্যানের নিদর্শন পাওয়া গিয়েছে। এবং আশ্চর্যের বিষয়, এই প্রণয়োপাখ্যানগুলির অধিকাংশ কবি চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা। চট্টগ্রাম সম্পূর্ণ আরাকান কিন্তু নন। আরাকান অঞ্চলের কবি এই তালিকার মধ্যে মাত্র 3 জন, দৌলত কাজী, সৈয়দ আলাউল এবং কোরেশি মাগন। এবং এই কবিরা অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী। হিন্দু ধর্মাবলম্বী প্রণয়োপাখ্যানের রচয়িতা অষ্টাদশ শতাব্দীর আগে পাওয়া যায়নি। তারা এক ধরনের অসাম্প্রদায়িক আদর্শ স্থাপন করেছেন, এবং দৌলত কাজী সৈয়দ আলাউল তাঁদেরকে আরাকান রাজসভার কবি এটি বলার প্রচলনও রয়েছে।
কিন্তু এরা প্রকৃতপক্ষে রাজসভার কবি ছিলেন না। এরা রাজাদের মন্ত্রী বা অমাত্যদের পৃষ্ঠপোষকতা লাভ করেছেন বিভিন্ন সময়ে। সৈয়দ আলাওলের জীবন বৃত্তান্তের দিকে আমরা যদি নজর দিই তাহলে দেখব আনুমানিক সপ্তদশ শতকের প্রথম দশকের মধ্যে ফতেয়াবাদের জালালপুর অঞ্চলে কবির জন্ম হয়। তার পিতা ছিলেন মজলিস কুতুবের অমাত্য। 1618 খ্রিস্টাব্দে পিতার সঙ্গে জলযাত্রার সময় তারা পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন। সেই আক্রমণে আলাওলের পিতার মৃত্যু ঘটে। আলাওল কোনোভাবে রোসাঙ্গ নগরীতে উপনীত হন এবং ভাগ্য বিপর্যয়ের ফলে রাজার অশ্বারোহী সেনাবাহিনীতে নিযুক্ত হন। এই অশ্বারোহী সেনাবাহিনীতে কাজ করতে করতে তিনি একসময় রাজা থদমিন্তারের অমাত্য মাগন ঠাকুরের অনুগ্রহ লাভ করেন। মাগন ঠাকুরের নির্দেশেই তিনি হিন্দি অবধি ভাষার কবি মালিক মুহাম্মদ জায়সির পদ্মাবত কাব্যের বাংলা অনুবাদ শুরু করেন। পদ্মাবতী রচনা শেষ হয় 1652 খ্রিস্টাব্দের মধ্যে। মাগন ঠাকুর মারা যান 1658-তে। তারপর আরও কয়েকজন রাজ অমাত্যদের পৃষ্ঠপোষকতা লাভ করেন আলাওল। আলাওলের জীবন কিন্তু অত্যন্ত রোমাঞ্চকর এবং উত্থান পতনময়। বয়সকালে রাজরোষে পড়ে তিনি কিছুদিন কারাবরণও করেন। 1673 বা 74 খ্রিস্টাব্দ নাগাদ তাঁর প্রয়াণ ঘটে। আলাওল ছিলেন বহু ভাষাবিদ, পণ্ডিত, সঙ্গীতজ্ঞ, কবি। তবে মনে রাখতে হবে আলাওল মৌলিক কিছু সেভাবে রচনা করেননি। বাংলা সাহিত্যের ইতিহাসে তার কৃতিত্ব মূলত অনুবাদের দিকে। পদ্মাবতী ছাড়াও তিনি রচনা করেছেন সয়ফুল মুলুক বদিউজ্জামান, সতী ময়না লোরচন্দ্রানীর শেষাংশ, সপ্তপয়কর, তোহফা, সিকন্দরনামা, রাগতালনামা ইত্যাদি রচনা। এবং এই রচনাগুলোতে তিনি একাধিক মানুষের পৃষ্ঠপোষকতা লাভ করেছেন এবং সমস্ত রচনাই কোনো না কোনো মূল উৎস থেকে অনুবাদ বা অনুসরণ করা হয়েছে। যেমন আমরা আগেই বলেছি, পদ্মাবতী মালিক মুহাম্মদ জায়সির পদ্মাবত কাব্য থেকে নেওয়া হয়েছে। এটি 1651-52 খ্রিস্টাব্দের মধ্যে রচনা শেষ হয়। এরপর তিনি সোলেমানের নির্দেশে সতী ময়না লোরচন্দ্রানী কাব্যের অন্তিম অংশ সম্পূর্ণ করেন। এখানে তিনি রতনকলিকা আনন্দবর্মার উপাখ্যানের একটি নিজস্ব সংস্করণ যুক্ত করেন। সয়ফুল মুলুক বদিউজ্জামান আলাওল অনুবাদ করতে শুরু করেছিলেন মাগন ঠাকুরের নির্দেশে, কিন্তু মাগন ঠাকুরের মৃত্যুর পর দীর্ঘদিন এই অনুবাদ বন্ধ ছিল। প্রায় 1 দশক বাদে সৈয়দ মুসার অনুপ্রেরণায় তিনি সৈফুল মুলুক বদিউজ্জামান কাব্যটি রচনা শেষ করেন। এই কাব্যের মূল উৎস আলিফ লায়লা বা আরব্য রজনী। এছাড়া তিনি সপ্তপয়কর অনুবাদ করেন ইরানের কবি নিজামি গঞ্জাবির রচনা থেকে সৈয়দ মুহম্মদের পৃষ্ঠপোষকতায়। তোহফা তিনি অনুবাদ করেন ইউসুফ গদার রচনা থেকে সোলেমানের নির্দেশে। সিকান্দারনামা এটিও নিজামি গঞ্জাবির ফার্সি রচনা থেকে অনুবাদ। নবরাজ মজলিসের নির্দেশে 1673 খ্রিস্টাব্দ নাগাদ তিনি এটি রচনা সম্পূর্ণ করেন। এটি সম্ভবত সৈয়দ আলাওলের শেষ রচনা। এছাড়া রাগতালনামা নামে তার একটি সঙ্গীত গ্রন্থ পাওয়া যায়। পদ্মাবতী কাব্য কোনো মৌলিক কাহিনী নয়, এটি অনুবাদ। এর মূল রচনাটি লিখেছিলেন মালিক মুহাম্মদ জায়সি। মূল রচনার নাম পদ্মাবত বা পদুমাবত। এই কাব্যের ভাষা ছিল অবধি হিন্দি। জায়সির জন্ম অযোধ্যার জায়স নগরে। তিনি কাব্য রচনা করেন মোটামুটি 947 হিজরি অব্দে। এই কাব্যের শেষ দিকে শেরশাহের প্রশস্তি রয়েছে। শেরশাহের রাজত্বকাল 1540-1545 খ্রিস্টাব্দ। কাব্য সমাপ্তি এই সময়ের মধ্যে ঘটে। সুফি সম্প্রদায়ের 4টি ধারা আছে: নকশবন্দি, চিস্তি, সোহরাবর্তী এবং কাদেরি। এর মধ্যে চিস্তি সম্প্রদায়ভুক্ত শেখ মুহিউদ্দিন ছিলেন জায়সির গুরু। কথিত আছে জায়সি শেষ জীবনে আমেথির রাজার আশ্রয় লাভ করেন। বাংলা অনুবাদ হয় জায়সির প্রায় 100 বছর পরে। পদ্মাবতী কাব্যের 2টি কাহিনীবৃত্ত রয়েছে। একটি কাহিনীবৃত্তের মূল উপজীব্য প্রেম, অপর কাহিনীবৃত্তের উপজীব্য যুদ্ধ।
প্রথম কাহিনীবৃত্তে রয়েছে নাগমতী রত্নসেন পদ্মাবতীর মিলনান্তক কাহিনী। দ্বিতীয় বৃত্তে রয়েছে রত্নসেন পদ্মাবতী আলাউদ্দিনের বিয়োগাত্মক কাহিনী। এই কাব্যে শুরু হচ্ছে এইভাবে যে সিংহলের রাজকন্যা পদ্মাবতী তার সুখ পাখি হীরামণি। পাখি পালিয়ে গেলে এক ব্যাধ পাখিকে ধরে হাটে বিক্রি করে। তারপরে বহু হাত ঘুরে একজন ব্রাহ্মণ চিতোরের রাজা রত্নসেনকে সেই পাখি বিক্রি করলো। রত্নসেন সুখ পাখির মুখে পদ্মাবতীর রূপের কথা শুনে উন্মত্ত হলেন এবং যোগী বেশে তার সঙ্গী সাথীদের নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে সিংহলে এসে পৌঁছলেন। তারপরে গোপনে সিংহলে প্রবেশ করতে গিয়ে ধরা পড়লেন। সিংহলের রাজা পদ্মাবতীর পিতা গন্ধর্ব সেন তাকে শুলে দিতে চাইলেন। তারপরে রাজার পরিচয় পেয়ে অনেক পরীক্ষা নিরীক্ষার পর সন্তুষ্ট হয়ে পদ্মাবতীর সঙ্গে রত্নসেনের বিবাহ দিলেন। 1 বছর সিংহলে পদ্মাবতীর সঙ্গে রত্নসেন সুখে কাটালেন। তারপরে পাখির মুখে তার চিতোরগড়ে অবস্থানকারী প্রথমা পত্নী নাগমতীর বিরহ যন্ত্রণার সংবাদ পেয়ে অত্যন্ত বিচলিত হলেন এবং স্ত্রী সহ চিতোরে ফেরার উপক্রম করলেন। পথে আসতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হলো। তারপর এক সময় তিনি দেশের মাটিতে ফিরে 2 পত্নী সহ সুখে জীবন কাটাতে লাগলেন। এরপর একদিন রত্নসেন তার সভাপণ্ডিত রাঘব চেতনের উপরে ক্রুদ্ধ হলেন। রাঘব চেতন জাদুসিদ্ধ প্রতারণা করেছেন এই অভিযোগ দিয়ে রত্নসেন রাঘব চেতনকে নির্বাসিত করলেন। নির্বাসিত রাঘব চেতন প্রতিশোধ গ্রহণের জন্য দিল্লির সুলতান আলাউদ্দিনকে পদ্মাবতীর রূপের কথা বলে উন্মত্ত করে তুললেন। আলাউদ্দিন পদ্মাবতীকে চেয়ে রত্নসেনের কাছে দূত পাঠালেন, কিন্তু কাঙ্ক্ষিত ফল না পেয়ে তিনি চিতোর আক্রমণ করলেন। 8 বছর চিতোর অবরোধ করেও তার আকাঙ্ক্ষা পরিতৃপ্ত হলো না। তারপর তিনি সন্ধির প্রস্তাব করে চিতোরগড়ের ভেতরে ঢুকে দর্পণে পদ্মাবতীর রূপ দর্শন করলেন এবং কৌশলে রত্নসেনকে বন্দী করলেন। এদিকে কুম্ভলনের রাজা দেবপাল রত্নসেনের অনুপস্থিতির সুযোগে পদ্মাবতীকে প্রেমের প্রস্তাব দিলেন। আলাউদ্দিনও পদ্মাবতীকে নানাভাবে আকৃষ্ট করার চেষ্টা করে ব্যর্থকাম হলেন। তখন পদ্মাবতীর বিশ্বস্ত সেনানী গোরা এবং বাদল পদ্মাবতীর অনুরোধে দিল্লি গিয়ে কৌশলে রত্নসেনকে উদ্ধার করে আনলেন। পথে আলাউদ্দিন তাদেরকে আক্রমণ করলেন। প্রবল যুদ্ধ করে গোরা নিহত হল। চিতোরে ফিরে রত্নসেন কুম্ভলনের রাজা দেবপালের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। সেই যুদ্ধে রত্নসেন আহত হলেন এবং দেবপাল নিহত হলেন। আহত রত্নসেন জায়সির কাব্যে বেশি দিন আর বাঁচেননি, কিন্তু এইখানে জায়সির থেকে আলাওল অনেকখানি সরে গেছেন। তিনি অন্তিম অংশে রত্নসেনকে যুদ্ধ থেকে ফিরে আসার পরেও 12 বছর বাঁচিয়ে রাখলেন। 2 স্ত্রীর সঙ্গে আনন্দে তিনি জীবন উপভোগ করলেন। তার চন্দ্রসেন এবং ইন্দ্রসেন নামে 2টি পুত্র হলো। তারপর রত্নসেন মারা গেলেন এবং পদ্মাবতী নাগমতী তারা সহমৃতা হলেন। সম্রাট আলাউদ্দিন এসে দেখলেন সব শেষ। তিনি দুঃখিত হলেন। পদ্মাবতীর পুত্রদের তিনি 12 বছর লালন পালন করলেন। শেষে চান্দ্রেরি এবং মাড়োয়া নামে 2টি রাজ্য দান করে সম্রাট দিল্লি ফিরে গেলেন। মূলের তুলনায় এখানে কিন্তু একটা স্বতন্ত্র পরিণাম লক্ষ্য করা গেছে। জায়সি এবং আলাউল 2 কবি প্রেমপন্থী। সুফি ভাবনায় এবং ধর্মভাবনায় তারা ছিলেন অসাম্প্রদায়িক। সামান্য কিছু সংযোজন বর্জন সংক্ষেপণ ছাড়া আলাওলের অনুবাদ মোটামুটি মূলের অনুগত, একমাত্র অন্তিম পরিণতি ছাড়া। এবং পার্থক্যের কিছু জায়গা আছে। একটি মূল পার্থক্য হচ্ছে সুফি ঘরানায় জায়সি চিস্তি সম্প্রদায়ভুক্ত এবং আলাউল কাদেরি সম্প্রদায়ভুক্ত। জায়সির কাব্যে রত্নসেনের পুত্রদের নাম নাগসেন ও কমল সেন, আর আলাউলের ক্ষেত্রে এই নাম দুটি হয়েছে চন্দ্রসেন এবং ইন্দ্রসেন। কবি দৃষ্টিতে জায়সি ছিলেন মিস্টিক, প্রেমভাবনায় রোম্যান্টিক এবং বর্ণনা রীতিতে ক্লাসিক, আর আলাউল তার দৃষ্টিভঙ্গি সামাজিক, প্রেমভাবনায় তিনি সাংসারিক এবং বর্ণনা রীতিতে রিয়ালিস্ট বা বাস্তববাদী। জায়সি সাধনার নৈতিকতায় বেশি জোর দিয়েছেন এবং আলাউল কিন্তু সামাজিক এবং সাংসারিক নীতিবোধকে মান্য করেছেন। জায়সির কাব্যের পরিণতি বিয়োগান্তক, আলাউলেও বিয়োগান্তক, কিন্তু শেষ দিকটা তার স্বাধীন কল্পনার ফলে অতি নাটকীয় হয়ে উঠেছে। জায়সির ভাষা অর্থগূঢ় এবং আড়ম্বরপূর্ণ,
আলাওলের ভাষা বিবৃতিধর্মী এবং আলাওলের কাব্যে গীতাংশগুলি ব্যঞ্জনাময়। জায়সি হিন্দি চৌপাই দোহা এই অংশগুলো ব্যবহার করেছেন, আর আলাওল পয়ার ত্রিপদীর পাঁচালী রীতি আঙ্গিকের দিক থেকে গ্রহণ করেছেন। আর মূল একটি পার্থক্য হচ্ছে জায়সির কাব্য সমাজ সংস্কৃতির দিক থেকে উত্তর ভারতীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করছে, যেখানে আলাওল তার পদ্মাবতী কাব্যে আরাকান এবং বঙ্গের সংস্কৃতিকে উজ্জ্বলভাবে উপস্থাপিত করেছেন। এই যে পদ্মাবতী কাব্যের কাহিনী, এর ঐতিহাসিক কোনো ভিত্তি আছে কিনা এটি এবার আমরা বিবেচনা করব। সুলতান আলাউদ্দিন খলজি ঐতিহাসিক চরিত্র এবং তার চিতোর অভিযানের কাহিনী ঐতিহাসিক, কিন্তু পদ্মাবতী অনৈতিহাসিক চরিত্র। আলাউদ্দিন খলজির চিতোর অভিযানের সঙ্গী আমির খসরু থেকে শুরু করে সুলতানি আমলের ইতিহাসকার জিয়াউদ্দিন বর্ণী, মৌলানা উসামি, ইবন বতুতা প্রমুখ কোনো ঐতিহাসিকের বিবরণী পদ্মাবতীর কথা নেই। চিতোরের রানার নাম রত্ন সেন নয়, রতন সিংহ। 1303 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি চিতোর অভিযান করেন এবং দুর্গ অবরোধ করেন। প্রায় 7 মাস অবরোধের পর 26শে আগস্ট 1303 খ্রিস্টাব্দে রাজপুত রমণীদের জহর ব্রত পালনের পর চিতোরগড় বিজিত হয়েছিল। মুঘল আমলের ইতিহাস গ্রন্থ তবাকাত ই আকবরী, আকবরনামা গ্রন্থ এগুলোতেও পদ্মিনীর কাহিনীর কোনো উল্লেখ নেই, কিন্তু আইন ই আকবরীতে পদ্মাবতী কাব্যের সঙ্গে সাদৃশ্যযুক্ত কাহিনী লক্ষ্য করা যায় এবং রাজপুত বীরগাথা খুমান রাসৌতে পদ্মিনীর কাহিনী রয়েছে। রাজপুতানার মৌখিক পরম্পরাতেও পদ্মিনীর কাহিনী প্রচলিত। পরবর্তীকালে কর্নেল টড সম্ভবত রাজস্থানের গাথাকেই অনুসরণ করে পদ্মিনীর কাহিনী লিখেছেন। পদ্মাবতীতে সুফি ধর্মের প্রবল প্রভাব লক্ষ্য করা গেছে। সুফি দর্শনের মূল কথা হলো ঈশ্বরের প্রেমে জগৎ পরিব্যাপ্ত, মানুষ ও ঈশ্বরের সম্পর্ক আশিক মাসুকের। সুফি ধর্ম শরীয়তে ইসলাম নয়, এটি এক ধরনের মারফতি ইসলাম। এর উদ্ভব আরব নয়, ইরান। পারসিক সুফিবাদ ভারতে এসে একদিকে অদ্বৈতবাদ, অন্যদিকে তান্ত্রিক যোগসাধনার রীতিকে অনুসরণ করেছে। সুফি সাধন পদ্ধতিতে জিকর, রাবিতা, মুরাক্কিবহ এই 3 প্রকার অন্তর সাধনের কথা বলা হয়ে থাকে। সুফি ধর্মের সাধারণ বৈশিষ্ট্য অদ্বৈতবাদ, দেহতত্ত্ব, বৈরাগ্য তত্ত্ব, নির্বাণ তত্ত্ব, মায়াবাদ, লীলাবাদ ইত্যাদি। তাদের সাধন পদ্ধতির মধ্যে গান, নাচ, কীর্তন, মূর্ছা ইত্যাদি লক্ষ্য করা যায়। সুফি সম্প্রদায়ের 4টি ধারার মধ্যে জায়সি চিশতি সম্প্রদায়ভুক্ত সাধক ছিলেন। তার পদ্মাবত কাব্যের অস্তুতি খণ্ডে ঈশ্বর তত্ত্ব আলোচিত হয়েছে এবং সুফি প্রেমতত্ত্ব রূপকের আকারে বর্ণিত হয়েছে। সৈয়দ আলাওল ছিলেন কাদেরি সম্প্রদায়ের, কিন্তু জায়সির মতো তিনি সুফি সাধক ছিলেন না। তাই আলাওলের রচনায় সাধন ভাবের থেকে জীবন বাসনা বেশি করে প্রকাশিত হয়েছে, যে কারণে কাব্যের সমাপ্তিতে তিনি মৌলিকতা দেখিয়ে রত্ন সেনকে যুদ্ধের পরেও 12 বছর বাঁচিয়ে রেখেছেন জীবন উপভোগ করার জন্য। সুফি ভাবনাই উভয় কবিকে অসাম্প্রদায়িক মতাদর্শের দিকে চালিত করেছে। পদ্মাবতী কাব্যে রূপক ব্যবহৃত হয়েছে। এই রূপকের ব্যবহার জায়সির পদ্মাবত কাব্যে অনেক বেশি। জায়সির পদ্মাবত কাব্যের একটি শ্লোকে বোঝানো হয়েছে, দেহ হলো চিতর, মন রত্নসেন, হৃদয় সিংহল, বুদ্ধি পদ্মিনী, গুরু সুখ, মর্তের আসক্তি নাগমতি, শয়তান রাঘব চেতন এবং মায়া আলাউদ্দিন। এর অর্থ, গুরুর নির্দেশে মর্তের আসক্তি কাটিয়ে মন কিভাবে প্রজ্ঞার সাথে মিলিত হলো, তারপর শয়তান এবং মায়ার হাত থেকে মুক্ত হলো, এটি পদ্মাবতীর প্রেমরূপকের ভেতর দিয়ে বোঝানো হয়েছে। আলাওল রূপকের থেকে অনেক বেশি রোমান্স রচনায় মনোনিবেশ করেছেন। পদ্মাবতী কাব্যে সমকালীন সমাজ সংস্কৃতির চিত্র নিবিড়ভাবে উপস্থাপিত হয়েছে। অনুবাদ কাব্য হলেও কবির আত্মপরিচয়, রোসাং বর্ণনা, মাগন ঠাকুরের প্রশস্তি ইত্যাদি অধ্যায়গুলিতে তখনকার আরাকান রাজ্যের এবং বাঙালি সংস্কৃতির চিত্র পাওয়া যায়। যদিও এই চিত্রের একটি অসম্পূর্ণতা হচ্ছে, এগুলি অভিজাত সমাজের বৈভবের চিত্র,
সাধারণ মানুষের কথা বা দারিদ্র্য লাঞ্ছিত জীবনের কথা এখানে নেই। সমাজ সংস্কৃতিতে জায়সি এবং আলাওলের মধ্যে স্থানগত পার্থক্য লক্ষ্য করা গেছে। জায়সি উত্তর ভারতের, ফলে উত্তর ভারতীয় সংস্কৃতির ছাপ জায়সির কাব্যে রয়েছে, কিন্তু আলাওল যেহেতু আরাকানের কবি, তাই ওই অঞ্চল এবং বিশেষত বঙ্গীয় সংস্কৃতির অভিঘাত তার কাব্যে লক্ষ্য করা যায়। জীবন সংস্কৃতির বর্ণনায় সৈয়দ আলাওল অধিক পরিমাণে বাঙালিত্বের পরিচয় দিয়েছেন। এর একটা খুবই উজ্জ্বল দৃষ্টান্তের জায়গা হলো পদ্মাবতীর বিবাহের বর্ণনা। আলাওল ইসলাম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও হিন্দু বাঙালি বিয়ের প্রত্যেকটি আচার এবং অনুপুঙ্খ তিনি বর্ণনা করেছেন। পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, পশু পাখির বর্ণনা, বঙ্গীয় অঞ্চলের গাছপালা, ফুল ফল এগুলির বর্ণনা নিবিড়ভাবে বাঙালি জীবনকে অনুসরণ করেছে। হিন্দু বাঙালির আচার অনুষ্ঠান উৎসবের বর্ণনায় সৈয়দ আলাওল মুখর হয়েছেন। এই জায়গায় অনুবাদকের স্বাধীনতা লক্ষ্য করা যায় যে তিনি বর্ণনায় আক্ষরিক হননি। তিনি কাব্যের মূল ভাবকে অনুসরণ করেও তার লক্ষ্য পাঠকের উপযোগী করে কাব্যের পটভূমিকে নির্মাণ করে নিয়েছেন। বাংলা সাহিত্যের ইতিহাসে পদ্মাবতী কাব্যের অনন্যতা কোথায়? আমরা যদি সন্ধান করি তাহলে দেখব যে এই কাব্য গৌড়বঙ্গের মূল ভূখণ্ডের বাইরে লেখা। মধ্যযুগের সাহিত্যের অধিকাংশই বাংলার মূল ভূখণ্ডে লেখা হয়েছে। আরাকান অঞ্চল বাংলার মূল ভূখণ্ডের বাইরে। এদিক থেকে সম্প্রসারিত অর্থে বলা যেতে পারে বহির্বঙ্গের বাংলা সাহিত্য হিসাবে পদ্মাবতীর একটি অনন্যতা রয়েছে। এটি অনুবাদধর্মী, কিন্তু সেই অনুবাদ হলো সংস্কৃত মূল অনুবাদ সাহিত্য নয়, আরবি ফার্সি উৎস, সেখান থেকে হিন্দি এবং হিন্দির বিভিন্ন উপভাষিক বৈচিত্র্যে রচিত সাহিত্য, তার থেকে বাংলায় অনুবাদ এবং গোত্র বিচারে তা প্রণয়োপাখ্যান। সুফি ধর্মের মোড়কে কবি পরিবেশন করেছেন মানবীয় প্রেমের কাহিনী, যা ধর্মমূলক মধ্যযুগীয় কাব্যের ধারায় বিশেষ উল্লেখযোগ্য। মধ্যযুগের সাহিত্য সবসময়ই কোনো না কোনো ধর্মকে অবলম্বন করেছে। পদ্মাবতী ব্যতিক্রম নয়, সুফি ধর্মের আশ্রয় সে গ্রহণ করেছে, কিন্তু ধর্ম কখনোই মানব ধর্মকে ছাপিয়ে যায়নি। মানুষের আশা, আকাঙ্ক্ষা, সংরাগ এগুলিকে জরুরি করে তুলেছে। ধর্মীয় উদার চেতনা কবির সর্বাপেক্ষা মহৎ বৈশিষ্ট্য। ধর্মের দিক থেকে সৈয়দ আলাওল, মালিক মুহাম্মদ জায়সি উভয়ই ছিলেন ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু তাদের কাব্যের চরিত্ররা সকলেই প্রায় হিন্দু ধর্মাবলম্বী, সম্রাট আলাউদ্দিন খলজি ছাড়া। হিন্দু সমাজের রীতিনীতি, জীবনচিত্র উপস্থাপন করতে তাদের কোনো সাম্প্রদায়িক সংকীর্ণতা এসে গ্রাস করেনি। এই উদার মানবিক দৃষ্টিভঙ্গি এই কাব্যের অন্যতম মহৎ বৈশিষ্ট্য। মানবিক আবেদন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এই কাব্যকে অনন্যতা দান করেছে। ইতিহাসের সঙ্গে কল্পনার মিশ্রণে কবি নির্মাণ করেছেন আশ্চর্য রোম্যান্সের জগৎ। অল্প ইতিহাসের ওপরে প্রচলিত লোকগাথা এবং বাকিটা কবি কল্পনা, এই অতুলনীয় বিখ্যাত কাহিনীটিকে নির্মাণ করতে সাহায্য করেছে। এবং কাব্যের নামকরণের ভেতরে রয়েছে নায়িকা কেন্দ্রিক নামকরণের একটি প্রবণতা। এটি মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, সন্দেহ নেই। প্রণয়োপাখ্যানের কবিরাই নায়িকাদের নামে নামকরণ করায় বেশি উৎসাহ বোধ করেছেন, যেমন লোর চন্দ্রানী। লোর এবং চন্দ্রানী, চন্দ্রানীর নামটা সেখানে আছে। পদ্মাবতী সম্পূর্ণই নায়িকার নামে কাহিনী। এছাড়া চন্দ্রাবতী, মধুমালতী ইত্যাদি কাব্যেও লক্ষ্য করা যাচ্ছে যে নায়িকার নামকে অবলম্বন করে সমগ্র কাব্যের নাম দেওয়ার একটা প্রবণতা। ইসলাম ধর্মাবলম্বী কবি সৈয়দ আলাওল, কিন্তু আলাওলের কাব্যে বিস্ময়করভাবে
আরবি ফার্সি শব্দের বাহুল্য নেই, বরং সেখানে ভাষা অনেক বেশি সংস্কৃতায়িত এবং বাঙালির সমাজ জীবনকে তিনি গুরুত্ব দিয়েছেন। আমরা বলতে পারি সৈয়দ আলাওলের রচনা মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারায় অত্যন্ত উল্লেখযোগ্য একটি কাব্য। এই কাব্যের ভেতর দিয়ে তিনি একটি চিরন্তন প্রেমগাথাকে যেমন উপস্থাপিত করেছেন, ঠিক তেমনি বাঙালি সংস্কৃতিকে অনুপুঙ্খভাবে তুলে ধরেছেন, সমকালীন সমাজ জীবনের পরিচয় দিয়েছেন এবং অসাম্প্রদায়িক মানবিক আদর্শ স্থাপন করেছেন। এই জায়গাতেই পদ্মাবতী মধ্যযুগের অন্যান্য সাহিত্যের তুলনায় সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে ওঠে।